আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ইন্দোনেশিয়ার ইচা নামের এক বিবাহিত মেয়ের প্রেমে পড়ে যায় দাসিম সম্প্রদায়ের এক জিন। ইচা আর তার হাজবেন্ডের মধ্যে সেই জিন দাম্পত্য কলহের সৃষ্টি করে, আর এর ফলে তাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। আর এরই সুযোগ নিয়ে সেই জিনটি প্রতিদিন রাতে স্বপ্নের মাঝে ইচার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। আর এক পর্যায়ে ইচা সেই জিনের দ্বারা প্রেগনেন্ট হয়ে যায়। আর কেউ সেই বাচ্চাটিকে দেখতে না পেলেও ইচা সর্বদাই সেই বাচ্চাটিকে অনুভব করতে থাকে। আর দেখতে দেখতে পরিস্থিতি এতটাই ভয়ানক রূপ ধারণ করে যে বিভিন্ন তদবির আর রুকায়া করেও সেই জিনের কবল থেকে ইচাকে বাঁচানো কোনোভাবে সম্ভব হচ্ছিল না। আর এই বাস্তব জীবনের ভয়ঙ্কর গল্প থেকেই এই মুভিটি তৈরি করা হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা পডকাস্ট দেখতে পাই। সেখানে ইচা নামের একটা মেয়ে তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি শোনাচ্ছে। সে প্রতিদিন একই রকমের স্বপ্ন দেখত, সেখানে সে একই রকম জায়গায় বারবার যেত, আর সেখানে তার সাথে দেখা হতো একজন সুদর্শন পুরুষের। ইচা স্বপ্নে প্রতিদিন তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতো। আর অন্যদিকে বাস্তবে ইচাদের বাড়িতে একটা জিন বা অপদেবতা উপস্থিত হতো, আর ইচার সাথে প্রতিদিনই শারীরিক সম্পর্কে মিলিত হতো। কিন্তু এইসব কিছুই ইচার কাছে নিছক একটা সাধারণ স্বপ্নই মনে হচ্ছিল। সে বাস্তবে এসব কিছু অনুভব করতো না। আর এখানে জানা যায় ইচার উপরে কোনো খারাপ জিনের নজর আছে। আর সেই জিনটা প্রতিদিনই ইচার সাথে বাস্তবে মিলিত হতো। আর প্রতিদিন রাত 4টা বাজেই ইচার ঘুম ভেঙে যেত, কারণ এই সময় ইচার হাজবেন্ড নাইট শিফটের কাজ শেষ করে বাসায় ফিরে আসতো। কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর ইচার কেমন একটা অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল। এরপর সে দরজা খুলে দেয় ঠিকই, কিন্তু এরিলের সাথে তেমন একটা কথা বলে না। এর কিছু সময়ের মাঝেই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি বিগত কিছু মাস যাবৎ তারা এক অপরের কাছ থেকে দূরে সরে আছে। ইচার সবসময় মনে হতো এরিল এখন আর তাকে আগের মতো ভালোবাসে না, আর তাকে ঠিকঠাক মতো সময় দিচ্ছে না। আর এসব কারণেই তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। এরপর এরিল সেখান থেকে উঠে এসে তার জ্যাকেটটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে সেই জিনটা এসে জ্যাকেটটাকে মাটিতে ফেলে দেয়। আর ইচা মনে করে এরিল হয়তো ইচ্ছা করেই জ্যাকেটটাকে নিচে ফেলে রেখেছে। আর এজন্য তাদের দুজনের মধ্যে আবারও কথা কাটাকাটি হতে শুরু করে। আর এজন্য এরিল রাগ করে খাবার না খেয়েই ঘুমোতে চলে যায়। এর পরবর্তী সিনে ইচা সকালবেলায় তার অফিসে কাজে চলে যায়। আর অফিসে যাওয়ার পর তার বন্ধু লিন্ডা তার সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারে ইচা আর এরিলের মধ্যে আবারও ঝগড়া হয়েছে। ইচার সবসময় মনে হতো এরিল আগের থেকে অনেকটা বদলে গেছে, এরিল হয়তো তাকে আর আগের মতো ভালোবাসে না। আর এসব কথার মাঝেই লিন্ডা ইচাকে বোঝানোর চেষ্টা করে বিয়ের পর এমনটা হয় স্বাভাবিক, আর বিয়ের পর আবার আগের মতো ভালোবাসা ফেরাতে চাইলে দুজনকেই একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। এরপর লিন্ডা ইশাকে বলে আজকে রাতে সুন্দরভাবে সেজে গুজে আর এরিলের জন্য কিছুটা স্পেশাল ভাবে তাকে সারপ্রাইজ দিতে, যাতে এরিল আবারও তার কাছে আসে। আর ইশা যদি এরিলকে কাছে টেনে নেয় তাহলে তাদের মধ্যে আর এই দূরত্ব থাকবে না। অন্যদিকে রাতের বেলা কাজের সময় এরিলের বন্ধু তাকে ঠিক একই রকম পরামর্শ দেয়, আর এরিলকে ইছাকে সময় দিতে বলে, আর ইছার সাথে মন খুলে কথা বলতে বলে, আর ইছাকে আবার আগের মতো তার কাছে টেনে নিতে বলে। এতে করে আর তোমাদের মধ্যে কোন রকম ঝগড়া বিবাদ থাকবে না। আর তার কথাগুলো তখন এরিলের কাছে ঠিক মনে হয়। এরপর রাতের বেলা এরিল যখন বাসায় যায় তখন সে দেখে ইছা সুন্দরভাবে সেজে গুজে তার জন্য অপেক্ষা করছে। আর এরই সাথে আজকে ইসা এরিলের সাথে খুবই ভালো ব্যবহার করে। আর তারা দুজনেই খুব তাড়াতাড়ি একে অপরের কাছে চলে আসে। আর যখনই তারা শারীরিক সম্পর্কে মিলিত হচ্ছিল ঠিক তখনই আমরা সেই জিনটিকে সেখানে দেখতে পাই। সেই জিনটাও ইসার সাথে মিলিত হচ্ছিল। এরপর তারা যখন ঘুমিয়ে পড়ে তখন সেই জিনটা একটা সাদা ফুল এনে ইচার নাভির উপরে রেখে দেয়। আর ইছা আবারও স্বপ্নে সেই সুদর্শন পুরুষটাকে দেখতে পায়। সেই জিনটা ইছাকে বলছিল তুমি কখনোই এখান থেকে বের হতে পারবে না। আর তখনই ইছার ঘুম ভেঙে যায়। আর যখনই ইছা বিছানার দিকে তাকায় তখন সে এরিলকে দেখতে পায় না। আর বিছানার উপরে সেই সাদা ফুলটিকে সে দেখতে পায়, যেটা স্বপ্নে সেই লোকটা তার নাভির উপরে রেখেছিল। আর এই ঘটনার জন্য ইছা ভীষণ অবাক হয়ে যায়। এরপর ইছা নিচে নামলে সে লক্ষ্য করে এরিল আজকে তার জন্য নাস্তা তৈরি করেছে। এরপর তারা একসাথে খাবার খাওয়ার সময় একে অপরের সাথে খুবই ভালোভাবে কথা বলে। আর এরিল তখন ইছাকে বলে সে সবসময় ইছাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে।
আর এরিলের মুখে এসব কথা শুনে ইছা ভীষণ খুশি হয়। এরপর এরিল তার বাইকে করে ইছাকে তার কর্মস্থলে নামিয়ে দিয়ে আসে। এরপর ইছা অফিসে কাজ করার সময় সেখানে একটি বাক্সের উপরে সেই সাদা ফুলটিকে দেখতে পায়। আর যখনই সেই সাদা ফুলটিকে সে তুলতে যাবে, কেউ একজন এসে সেই ফুলটিকে তুলে নেয়। আর ইছার সামনে তার স্বপ্নে দেখা সেই পুরুষটি এসে দাঁড়ায়। সে ইছার দিকে এগিয়ে আসছিল। তখনই ইছা তার প্রতিচ্ছবি দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ আয়নায় সেই পুরুষের আসল রূপ দেখা যাচ্ছিল। সে কোনো মানুষ নয়, বরং একটা ভয়ঙ্কর জিন। আর তখন সেই জিনটা তার আসল রূপ নিয়ে ইছার সামনে আসলে ইছা ভয়ে চিৎকার করে ওঠে। আর এর কারণ হলো এই জিনটা ইছা আর এরিলের কাছাকাছি আসাটা পছন্দ করছিল না। অন্যদিকে সেই জিনের ভয়ঙ্কর রূপ দিকে ইছা সরাসরি বাথরুমে চলে যায় আর বমি করতে থাকে। অন্যদিকে তার চিৎকার শুনে লিন্ডাও সেই বাথরুমের ভিতরে চলে যায় বিষয়টা দেখার জন্য, কিন্তু ইছা লিন্ডাকে কিছু না বলেই সেখান থেকে বাইরে চলে আসে। এরপর লিন্ডা বেসিনের দিকে তাকালে দেখতে পায় ইছার বমির ভিতরে কতগুলো পোকামাকড় ও রক্ত ছিল। এতে লিন্ডা ভীষণ অবাক হয়। এর পরবর্তী সিনে ইছা রাতের বেলায় তার ছোট বোন ইমার সাথে একটি রেস্টুরেন্টে দেখা করতে যায়। আর তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় ইছার গর্ভধারণে অনেক আগে থেকে সমস্যা হচ্ছে। তাই সে তার মা বাবার সাথে দেখা করতে যায় না, কারণ ইছার মা বাবা চাচ্ছিল সে যেন খুব তাড়াতাড়ি একটি বেবি নেয়। আর ঠিক তখনই ইছার আবার বমি বমি ভাব হতে শুরু করে। অন্যদিকে এরিল তার কাজে যাওয়ার সময় লক্ষ্য করে ইছা হেঁটে কোন একদিকে যাচ্ছে। এরিল তখন ইছাকে ডাকতে ডাকতে তার পিছু নেয়। এরপর সে লক্ষ্য করে ইছার পেট বড় হয়ে আছে আর সে গর্ভবতী। আর ইছার তখন খুব ব্যথা হচ্ছিল। আর যখনই এরিল দৌড়ে ইছার কাছে যাবে, তখনই একটা বাচ্চা ইছার পেট থেকে নিচে পড়ে যায়। আর ইছা ভয়ঙ্কর ভাবে এরিলের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর সেই ভয়ঙ্কর শয়তানের বাচ্চাটি হামাগুড়ি দিয়ে ভয়ঙ্কর ভাবে এরিলের দিকে এগোতে শুরু করে। আর এই দৃশ্য দেখে এরিল ভীষণ ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর তার বন্ধুর সাথে তার দেখা হলে তাকে নিয়ে আবার সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না। এরপর এরিল বাসায় চলে আসলে ইছা তার সাথে খুব ভালোভাবেই কথা বলছিল, কিন্তু এরিল তার সাথে ঘটা ঘটনাটাই বারবার ভাবতে থাকে। এর কিছুক্ষণ পর ইছা এরিলকে তার শরীর ও কোমর ব্যথার কথা বললে এরিল সকালবেলা একজন মেসেজ ওয়ালাকে ডাকতে বলে। এরপর সে ঘুমোতে চলে যায়। এরপর সকালবেলা মেসেজ ওয়ালা আসলে ইছার বিভিন্ন লক্ষণ ও পেট দেখে বলে ইছা হয়তো 3 মাসের গর্ভবতী। এতে ইছা ভীষণ খুশি হয়, কিন্তু এরিল কিছুটা ভয় পেয়ে যায়। ইছার সাথে এরিল ঠিকঠাক ভাবে কথা বললেও সেই দিনের কথাগুলো ভেবে সে ভীষণ অস্থির ছিল। এর পরের দিন ইছা অফিসে গিয়ে তার সমস্ত কলিগদের তার প্রেগন্যান্সির কথাটা খুবই খুশি মনে জানাচ্ছিল। এরপর ইছা বাথরুমে গিয়ে তার ছোট বোন ইমাকে তার পেটের একটি ছবি তুলে পাঠায়। কিন্তু লিন্ডা বেশ চিন্তিত ছিল ইছার জন্য, কারণ সে ইছাকে বলে গতকাল আমি তোমার বমিতে কিছু পোকামাকড় ও রক্ত দেখেছিলাম। কিন্তু ইছা তার কথা তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ ইছা ভাবতে থাকে তার প্রেগনেন্সিতে হয়তো লিন্ডা খুশি না। তাই সে লিন্ডার সাথে কোন রকম কথা না বলে সেখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা এরিলকে দেখতে পাই। সে তার বন্ধুকে বলছিল তার ঠিক মনে আছে সে ইছার সাথে সর্বশেষ 7 মাস আগে মিলিত হয়েছিল, আর ঠিক গত পরশুদিন মিলিত হয়েছিল। তাহলে ইছা 3 মাসের প্রেগনেন্ট কিভাবে হতে পারে? আর তখন এরিল ভাবতে থাকে হয়তো ইছার সাথে অন্য কারো অবৈধ সম্পর্ক আছে। আর এসব কথা শুনে এরিলের বন্ধু এরিলকে বলে এ ব্যাপারে ইছার সাথে সরাসরি ভাবে কথা বলতে। আর এরপর এরিল বাসায় যাওয়ার সময় একটা গাড়ির ভিতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। আর সেই গাড়িটির ভিতর তাকাতেই সে সেখানে একটি শয়তানের বাচ্চাকে দেখতে পায়। আর এই দৃশ্য দেখে এরিল সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর আমরা সেখানে সেই খারাপ জিনটাকে দেখতে পাই, যে কিনা সেই বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। এরপর এরিল বাসায় এসে সন্দেহের বশে ইচার ফোনটিকে চেক করতে থাকে। আর সেখানে ড্যানি নামের এক ছেলের সাথে ইচার কথা বলার প্রমাণ খুঁজে পায়। আর তখন এরিলের মনে হয় হয়তো ড্যানির সাথে ইচার কোনো অবৈধ সম্পর্ক আছে। তাই এরিল ইচার সাথে সরাসরি এই ব্যাপারে কথা বলে আর জানতে চায় ইচা কিভাবে গর্ভবতী হলো। আর এরিলের মুখে এই কথা শুনে ইচা ভীষণ রেগে যায়। আর আগামীকাল এরিলকে নিয়ে সে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে তার পেটের বাচ্চার ডিএনএ টেস্ট করাবে, যাতে সে এরিলকে প্রমাণ দেখাতে পারে তার পেটে থাকা বাচ্চাটি এরিলেরই। আর এখানে একটা অবাক করা বিষয় জানা যায় যে ইচা আসলে গর্ভবতী না। এরপর সেখানে থাকা ডাক্তার এরিলকে জানায় এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা। এই অবস্থায় পেশেন্ট মনে করে যে সে প্রেগনেন্ট। আর এ সময় মহিলাদের আচরণ আর শারীরিক পরিবর্তন প্রেগনেন্ট মহিলাদের মধ্যে হয়ে থাকে।
কিন্তু আসলে প্রেগনেন্ট হয় না। আর এটা সাধারণত প্রেগনেন্ট হওয়ার প্রবল ইচ্ছা থেকেই হয়ে থাকে। আর ডাক্তারের মুখ থেকে এই কথা শুনে এরিল ও ইছা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। আর ইছা এই কথা শুনে ভীষণ মানসিকভাবে ভেঙে পড়ে। আর এরিলও তখন ইছাকে ভুল বোঝার জন্য নিজেকে অপরাধী বোধ মনে করতে থাকে। এরপর ইছা অফিসে চলে যায় আর লিন্ডাকে সকল ঘটনা খুলে বলে। কিন্তু ইছার মনে হতো তার পেটের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। আর এ কথা শুনে লিন্ডা কিছুটা ভয় পেয়ে যায়। আর সেদিনই লিন্ডা ইছাকে নিয়ে জাইনি হুজুরের কাছে যায়। আর জাইনি হুজুর ইছাকে দেখার পরে বুঝে যায় যে ইছার উপরে কোনো একটা খারাপ জিনের প্রভাব রয়েছে। এরপর জাইনি হুজুর তাদের দুজনকে ঘরের ভিতর আসতে বলে। এরপর জাইনি হুজুর ইছার সাথে সরাসরি এই ব্যাপারে কথা বলে যে এই জিন সংসারকে ধ্বংস করে ফেলে আর দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি করে। এরপর ইছা জাইনি হুজুরকে তার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে আর তার স্বপ্নের ব্যাপারে জাইনি হুজুরকে জানায়। আর ইছার কাছে সমস্ত ঘটনা শুনে জাইনি হুজুর বুঝতে পারে ইছার উপরে দাসিম নামের এক ভয়ঙ্কর জিনের প্রভাব রয়েছে। এরপর হুজুর ইছাকে বলে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা আসলে একটা শয়তানের বাচ্চা। আর হুজুরের মুখে এসব কথা শুনে ইছা ভীষণ রেগে যায়। আর ইছা সেখান থেকে চলে যায়, কারণ ইছার কাছে তখনও মনে হচ্ছিল এটা এরিল ও তারই বাচ্চা। এরপর লিন্ডাও সেদিন ইছাদের বাড়িতে গিয়েছিল তাকে শান্ত করার জন্য। এরপর লিন্ডা বাড়ি ফেরার সময় তার স্কুটির সামনে একটা বিড়াল চলে আসে। সে তার স্কুটিটি থামিয়ে সেই বিড়ালটিকে একটি নিরাপদ স্থানে রেখে যখন তার স্কুটির দিকে ফিরছিল তখন তার মনে হতে থাকে হয়তো বিড়ালের বাচ্চাটা তার পিছু পিছু আসছে। এরপর লিন্ডা পিছনে তাকাতেই সে পিছনে কিছুই দেখতে পায় না। আর সে যেখানে বিড়ালটিকে রেখেছিল সেখানে সেই বিড়ালের বাচ্চাটিকেও দেখতে পায় না। আর হঠাৎই তার সামনে সেই ভয়ঙ্কর জিনটা চলে আসে। আর এজন্য লিন্ডা ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু লিন্ডা সেখান থেকে পালাতে পারে না। আর সেই জিনটা সেখানেই লিন্ডাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। আর এই সেম ঘটনাটি ইছা তার স্বপ্নে দেখছিল যে জিনটা লিন্ডাকে মেরে ফেলেছে। আর এই জন্য ইছা তাড়াতাড়ি করে সেই স্থানে যায় আর পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সেখানে গিয়ে সে লিন্ডার মৃতদেহ দেখতে পায়। আর ইছা লিন্ডার এই মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছিল, কারণ লিন্ডা ইছাকে সেই জিনের কবল থেকে মুক্ত করতে চাইছিল। আর এই জন্যই হয়তো লিন্ডাকে মরতে হয়েছে। আর একথা ভেবেই ইছা ভীষণ কান্নাকাটি করছিল। এরই মাঝে এরিল খবর পেয়ে সেখানে চলে আসে আর ইছাকে সান্ত্বনা দিচ্ছিল। আর তখনই এরিল খেয়াল করে যে ইছার পেট ফুলে 9 মাসের প্রেগনেন্ট মহিলাদের মতো হয়ে গিয়েছে। এরপর তারা দুজনে বাসায় আসলে ইছা এরিলকে তার স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলে। আর হুজুর তাকে কি কি বলেছিল তা সবকিছু এরিলকে সে জানায়। আর ইছার মুখে এসব কথা শুনে এরিল ভীষণ অবাক হয়ে যায়। তখন এরিল ইছাকে বলে এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে কেন বলনি? তখন ইছা বলে আমি এটাকে শুধুমাত্র সাধারণ স্বপ্ন ভেবেছিলাম, তাই তোমাকে জানাইনি। এরপর তারা দুজনে মিলে ঠিক করে তারা আবারও সেই হুজুরের কাছে যাবে। আর সেদিনই ইছা, এরিল ও ইমা তিনজনে মিলে সেই জাইনি হুজুরের কাছে যায়। আর হুজুর সেখানে ইছাকে নিয়ে একটি রিচুয়াল শুরু করে। আর এই জন্য ইছা কিছুটা ছটফট করছিল। আর কিছুক্ষণের মধ্যেই সে জিনটার বশে চলে যায় আর এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরপর হুজুর সেই জিনটিকে তার নাম জিজ্ঞেস করে আর কেনই বা ইছার শরীরকে দখল করেছে আর সেই জিনের উদ্দেশ্য কি সেই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেই জিন হুজুরকে বলে সে ইছাকে ভীষণ পছন্দ করে, কারণ ইছার মতোই দেখতে তাদের জগতে একটি মেয়ে জিনকে সে বিয়ে করেছিল, কিন্তু তার সেই বউ মারা গিয়েছে। আর ইছাকে দেখতে হুবহু তার বউয়ের মতো, তাই সে ইছাকে ভালোবেসে ফেলেছে আর সে ইছাকে কখনোই ছাড়বে না। আর একথা শুনে হুজুর অনেক দোয়া কালাম পড়তে শুরু করে। আর এই জন্য সেই জিন আর ইছার পেটে থাকা বাচ্চাটা অনেক কষ্ট পেতে থাকে। আর কিছু সময় পর ইছা অজ্ঞান হয়ে যায়। তখন হুজুর এরিলকে বলে আপাতত সেই জিনটা ইছাকে ছেড়ে দিয়েছে, কিন্তু এই জিনটা আবারও ইছার কাছে ফিরে আসবে, তাই আপনারা সাবধান থাকবেন। আর ইছাকে কখনোই একা ছাড়তে নিষেধ করে। এরপর হুজুর একটি কোরআনের আয়াত লিখে এরিলকে দেয় আর প্রতিদিন ইছাকে নিয়ে এই কোরআনের আয়াতটা দুজনকে একসঙ্গে পড়তে বলে। এরপর তারা বাসায় চলে আসে আর হুজুরের কথা মতো তারা চলতে থাকে। আর তারা দুজনেই মনে করতে থাকে তাদের সমস্যার সমাধান হয়তো হয়ে গিয়েছে, কারণ গত 2 সপ্তাহ যাবৎ তারা আর কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আর ইছাও সেই স্বপ্নটা আর দেখছিল না। তারা প্রায় সবকিছু ভুলে আবার নতুনভাবে জীবনযাপন করতে শুরু করে। এরপর একদিন রাতে তারা দুজনে মিলে একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে এরিল ইছাকে তার প্রমোশনের কথা বলে। আর এজন্য এরিলকে কিছুদিনের জন্য শহরের বাইরে থাকতে হবে। আর কিছুদিন পর সেখানে একটি ভালো বাসা নিয়ে এরিল ইছাকেও সেখানে নিয়ে যাবে বলে। আর এই জন্য ইছাকে কিছুদিন একা কষ্ট করে এখানেই থাকতে হবে। আর এরিলের মুখে কথা শুনে ইছার কিছুটা খারাপ লাগলেও সে রাজি হয়ে যায়, কারণ তাদের ভবিষ্যতের জন্য তাদের টাকার প্রয়োজন ছিল। এর পরের দিন এরিল শহরের বাইরে চলে গেলে ইছা বাসায় পুরোপুরি একা ছিল। আর ইছার বাসায় একা ভালো লাগছিল না, তাই তার বোন ইমাকে ফোন দিয়ে তাদের বাসায় আসতে বলে।
তখন ইমা ইছাকে জানায় আজকে সে আসতে পারবে না, কারণ তার কিছু কাজ রয়েছে, আমি কালকে আসব। এরপর ইছা হুজুরের লিখে দেওয়া সেই কোরআনের আয়াতটা পড়ছিল আর টিভি দেখতে দেখতে সে সোফার উপরেই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ইছার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর সে ঘরের ভিতরে কিছু একটা অনুভব করতে থাকে, যেন কেউ তাকে নজরে রেখেছে। পরের দিন ইছা যখন তার অফিসে কাজ করছিল, হঠাৎই সে লক্ষ্য করে একটা মেয়ে ক্লান্ত অবস্থায় সেখানে বসে আছে। আর ইছা যখনই তাকে ডাক দেয় তখন ইছা সেই মেয়েটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তার মুখটা ছিল ভীষণই ভয়ঙ্কর। এই জন্য সে তার আরেক কলিগকে ডাক দিলে দেখে তার চেহারাও সেই মেয়েটির মতো ভয়ঙ্কর ভাবে রূপ ধারণ করেছে। এরপর ইছা লক্ষ্য করে সেখানে থাকা প্রত্যেকেরই চেহারা একই রকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আর তারা সবাই ইছাকে বলতে থাকে তোর মুক্তি নেই, তুই আমার কাছ থেকে কোথাও পালাতে পারবি না। আর এই জন্য ইছা ভয় পেয়ে একটা রুমে গিয়ে সেই রুমের দরজা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা ইমা ইছাদের বাসায় এসেছে, আর ইছা আজকে সকল ঘটনাগুলো এরিলকে ফোন করে জানায়। এরপর এরিল বলে আমি যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসছি, এখন তুমি ফোনটা ইমাকে দাও। এরপর এরিল ইমাকে বলে আজকে যা কিছু হয়ে যাক না কেন ইছাকে তুমি ঘুমাতে দিও না, কারণ ইছা যদি কোনোভাবে ঘুমিয়ে পড়ে তাহলে সেই জিনটা আবারও ইমার উপরে আক্রমণ করবে। এরপর ইমা আর ইছা দুজনে বিছানায় শুয়েছিল আর তারা কথা বলছিল, আর তখনই ইছা ঘুমিয়ে পড়ছিল। আর তখনই ইমা অনেক চেষ্টা করতে থাকে ইছা যেন ঘুমিয়ে না পড়ে, কিন্তু ইছা তখন পুরোপুরিভাবে ঘুমিয়ে পড়েছিল। আর তখনই সেখানে একটা জিন এসে ইমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর একটা অদৃশ্য শক্তি এসে ইমাকে দেয়ালের সাথে বাড়ি দিয়ে ইমাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সেই জিনটা তখন ইমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। এরপর মধ্যরাতে ইচার হঠাৎ ঘুম ভেঙে যায়, আর তখন সে লক্ষ্য করে তার পেটটা আবার আগের মতোই ফুলে গিয়েছে আর তার প্রচুর ব্লিডিং হচ্ছিল, আর এই জন্য ইচা তার পেটে জোরে জোরে আঘাত করছিল। এরপর সে বাইরে আসলে তার বোন ইমাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর ইচা বাথরুমে গিয়ে একটা হ্যাঙ্গার নিয়ে তার প্রাইভেট পার্ট দিয়ে ভিতরে ঢুকিয়ে সেই শয়তানের বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না, বরং তার পেটটা আগের চেয়ে আরো ফুলে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে এরিল বাসায় ফিরে আসে আর ইচাকে বাথরুমে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর সে ইমাকে ডেকে তার জ্ঞান ফেরায়। এরপর তারা দুজনেই ইচাকে নিয়ে দ্রুত জাইনি হুজুরের বাসায় যায়। জাইনি হুজুর ইচাকে একটি খাটের উপরে বেঁধে আরো অনেক হুজুরদের সাথে নিয়ে এক বিশাল রিচুয়াল শুরু করে। আর ইচা তখন আবারও স্বপ্ন দেখছিল, সে তার স্বপ্নের ভিতরে একটা ঘরের ভিতরে ছোটাছুটি করছিল। অন্যদিকে বাস্তব জগতে সে হুজুরদের কোরআন তেলাওয়াত স্পষ্ট শুনতে পাচ্ছিল। ইচা অনেকভাবে চেষ্টা করছিল সেই ঘর থেকে বের হওয়ার জন্য, কিন্তু ইচা কোনোভাবে সেই ঘর থেকে বের হতে পারছিল না। আর হঠাৎই সেই জিনটা এসে ইচাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার উপর আক্রমণ শুরু করে। আর অন্যদিকে বাস্তব জগতে সেই জিনটা ইচাকে পুরোপুরি বশে নিয়ে নেয়, আর সেই জিনটা খুবই ভয়ঙ্কর ভাবে সেখানে থাকা সমস্ত হুজুরদের ভয় দেখাতে শুরু করে। আর সেই জিনটা এতটাই শক্তিশালী ছিল যে পুরো খাটটিকে শূন্যে ভাসিয়ে ফেলে। আর এই দৃশ্য দেখে সেখানে থাকা সকল হুজুরই ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কেউই তাদের রুকাইয়া বন্ধ না করে চালিয়ে যেতে থাকে। আর এই জন্য সেই জিনটা তার আসল রূপে এসে সেখানে থাকা প্রত্যেক হুজুরদেরকে আরো বেশি ভয় দেখাতে শুরু করে, কিন্তু জাইনি হুজুর তাদের রুকাইয়া চালিয়ে যাচ্ছিল। আর এরই মাঝে এরিল ইচার কাছে গিয়ে তার কানে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে থাকে। আর ইচাকে সে বলছিল তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে তুমি আমার সাথে কোরআন তেলাওয়াত করতে থাকো। আর অন্যদিকে স্বপ্নের জগতে ইচা অনেক কষ্ট করে এরিলের সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। আর এই জন্য সেই জিনটা আর ইচাকে ধরে রাখতে পারে না, আর সেই ঘরটা যেন তখন ভূমিকম্পের মতো ভেঙে পড়ছিল। আর সঙ্গে সঙ্গে সেই জিনটা ইচাকে ছেড়ে দেয়, আর তখনই ইচা সেই ঘর থেকে দৌড়ে বাইরে চলে আসে। আর সেই স্বপ্নের ভিতরে থাকা বাড়িটা ভেঙে গুড়িয়ে পড়ে, আর বাস্তব জীবনে ইচা তার ঘুম থেকে জেগে ওঠে আর স্বাভাবিক হয়ে যায়, আর সেই জিনের কবল থেকে সে পুরোপুরিভাবে মুক্তি পায়। এরপর আমরা 6 বছর পরের সিন দেখতে পাই। এখন ইচা 2 বাচ্চার মা। তখন আমরা দেখতে পাই ইচার বড় ছেলে বাইরে খেলাধুলা করছিল, আর তখন ইমা লক্ষ্য করে ইচার বড় ছেলে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে কারো একজনের সাথে কথা বলছিল। আর এটাই সেই লোক যে এতদিন ইচাকে নিজের করে পেতে চাইছিল। আর ইমা তখন বিষয়টা তেমন একটা পাত্তা দেয় না, কারণ ইমা তো কখনো তাকে দেখেইনি। আর সেই হলো আসল সেই জিনটা। আর এখানেই আমরা জানতে পারি সেই জিনটা কখনোই তাদেরকে ছেড়ে যায়নি, সবসময় এই জিনটা তাদের পাশে ছায়ার মতো লেগেই ছিল। এরপর আমরা সেই আসল পডকাস্টটাকে দেখতে পাই, যেখানে এই ঘটনার মূল হোতা মানে আসল ইচা তার সঙ্গে ঘটা এই বাস্তব ঘটনাটি এই পডকাস্টের মাধ্যমে বলছিল। আর তার বাস্তব জীবনের উপরে ঘটা এই ঘটনার উপর ভিত্তি করেই এই ইন্দোনেশিয়ান হরর মুভিটিকে তৈরি করা হয়। আর ইচা মনে করে যে তার 2 ছেলের মধ্যে বড় ছেলেটি সেই জিনের,
তাই সেই জিনটা তার বড় ছেলের সাথে দেখা করতে প্রায় সময়ই আসে। আর এই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।